হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে যে বইটা নিয়ে আসছি সেই বইটা আমার আগের যে বইগুলো নিয়ে আমি কথা বলেছি বা রিভিউ করেছি সেগুলোর থেকে একটু ডিফারেন্ট টাইপের বই। আগের বইগুলো ছিল ম্যাক্সিমাম আমি মোটা দাগে সেলফ হেল্প জনরার মধ্যে রাখা যায়। সেলফ হেল্প, নিজের প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায়, নিজের অভ্যাসগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় ইত্যাদি বিষয় আসে আর কি। তো আজকে যে বইটার নাম হচ্ছে স্যাপিয়েন্স। অনেকে হয়তো বইটার নাম শুনে থাকবেন। তো বইটার প্রথম কিছু অংশ পড়ার পর আমার যে জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং লেগেছে সেই জিনিসগুলো নিয়ে আজকে কিছু কথা বলার জন্যই ভিডিওটা তৈরি করা। তো মানুষের আসলে বিবর্তন নিয়ে বেসিক্যালি বইটা লেখা। বিবর্তন বলতে শুধু যে বায়োলজিক্যাল ইভলিউশন এরকম না। বায়োলজিক্যাল ইভলিউশন এটা নিয়ে আমাদের রিলিজিয়াসলি যেমন অনেক জায়গায় অনেক কনফ্লিক্ট রয়েছে, তারপরে হচ্ছে বিভিন্ন সায়েন্টিস্টদের মধ্যে অনেক রকম কনফ্লিকশন রয়েছে। তো এই ব্যাপারটাকে একটু যদি সাইডে রাখি, আরো যে ব্যাপারগুলো আছে, মানুষের যে অন্যান্য যে ইভলিউশন গুলো, ইভলিউশন বলতে মানুষের যে যে পরিবর্তনগুলো বেসিক্যালি সভ্যতার বিবর্তন, তারপর হচ্ছে মানুষের যে চিন্তা চেতনার বিবর্তন, মানুষের বিভিন্ন জায়গায় যে সমাজ গঠনের যে প্রক্রিয়াগুলা, এই জিনিসগুলো কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, মানুষের যে মূল্যবোধ, কালচার ইত্যাদি বিষয়গুলো, এই জিনিসগুলোর আলোচনাটা আসলে বেশ লজিক্যাল লেগেছে আমার কাছে। অনেক বিভিন্ন রাইটার যেভাবে বিভিন্ন পয়েন্টগুলো তুলে ধরেছেন, তো আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে বিষয়গুলো। বিষয় যদি তুলে আনি, যে মানুষের কগনিটিভ যে ইভলিউশন, মানুষের চিন্তা চেতনার, কগনিটিভ বলতে মানুষের বুদ্ধিভিত্তিক যে একটা পরিবর্তন, বিকাশ সাধন, এটা যে আসলে কত লম্বা সময় ধরে হয়েছে এটা মোটামুটি আমরা সবাই বুঝতে পারি। আসলে তো এই যে মানুষ এত আজকে যে এত টেকনোলজি, এত কিছু, সবকিছু তো আর একদিনে হয়নি, এগুলা অনেক লম্বা সময়ের ব্যবধানে হয়েছে। এই প্রসঙ্গটা যেহেতু এসেছে, এখানে একটা খুবই মজার বিষয় হচ্ছে এই যে অন্যান্য প্রাণীর সাথে মানুষের একটা পার্থক্য, বড় ধরনের একটা পার্থক্য। মানুষ অনেক বেশি সংখ্যায় সংঘবদ্ধ অবস্থা থাকতে পারে, বা অনেক বড় বড় অর্গানাইজেশন আমরা আজকে গঠন করছি, অনেক বড় বড় অর্গানাইজেশন চলছে। সেটা হতে পারে রিলিজিয়াস অর্গানাইজেশন, হতে পারে বিজনেস অর্গানাইজেশন, যে কোনো কোম্পানি হতে পারে, পলিটিক্যাল অর্গানাইজেশন হতে পারে। তো এই জিনিসগুলো এখানে দেখেন, মানুষের যে ব্যাপ্তি এটা কতটা বিশাল, আর অন্যান্য প্রাণীর তাদের ব্যাপ্তিটা কতটুকু। একটা শিম্পাঞ্জি সোসাইটির কথাই যদি বলি, সেখানে কতগুলো সদস্য থাকে, বড় জোর 50 থেকে 100টা শিম্পাঞ্জি থাকে। এবং একটা মূল পার্থক্য কি, এই যে শিম্পাঞ্জি সমাজ বা বানরের সোসাইটি, সেখানে কিন্তু প্রায় প্রত্যেকটা মেম্বারদের মধ্যে একটা ফেস, মানে ইন পার্সন রিলেশন থাকে, কমিউনিকেশন থাকে। কিন্তু মানুষের যে আমাদের যে সোসাইটি বা আমাদের যে অর্গানাইজেশন গুলো, একটা বিজনেস অর্গানাইজেশনের কথাই বলেন, এখানে কিন্তু একটা অনেক বড় একটা বিজনেস অর্গানাইজেশনের কথাই ধরেন, যে মাল্টি ন্যাশনাল একটা বিজনেস অর্গানাইজেশন, সেখানে কিন্তু নট নেসেসারিলি প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল সম্পর্ক হচ্ছে, পার্সোনাল কমিউনিকেশন হয়, কিন্তু তারপরেও কিন্তু আমরা একটা ইমাজিন রিয়েলিটির দ্বারা আবদ্ধ, যে আমরা একটা ফ্যামিলির অংশ, এরকম কিন্তু একটা বিশ্বাস বা এরকম একটা চেতনা আমাদের মাথায় কিন্তু থাকে। তো এই যে ইমাজিন রিয়েলিটি, এটাই হচ্ছে মূল পার্থক্য। এবং এই জিনিসটা কিন্তু অন্যান্য প্রাণীর যে সোসাইটিগুলো, সেখানে কিন্তু এই জিনিসটার কোনো অস্তিত্ব নেই। এই জিনিসটার কারণে আজকে এত বড় বড় কমপ্লেক্স নেটওয়ার্ক, কমপ্লেক্স সোশ্যাল নেটওয়ার্ক, কমপ্লেক্স বিজনেস নেটওয়ার্ক অর্গানাইজেশন, এত বড় বড় মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল বিজনেস, এগুলো আজকে এটার কারণে সম্ভব হচ্ছে। এটা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, এরকম জিনিসের প্রতি মানুষ বিশ্বাস করছে, এরকম জিনিসকে মানুষ, এরকম জিনিসগুলো নিয়ে চিন্তা করছে, এরকম এরকম ধ্যান ধারণার প্রতি মানুষ আবদ্ধ হয়ে একসাথে বড় বড় সংগঠন তৈরি করছে। তো ইমাজিন রিয়েলিটি বা যেটার কোনো ফিজিক্যাল অস্তিত্ব নেই, এই ব্যাপারটা আসি, এটা একটু ভেঙে বলি। যেমন একটা বড় একটা বিজনেস অর্গানাইজেশনের কথা উদাহরণ দিই আমি। যেমন এই বইটাতে যে একটা যে বিজনেসের উদাহরণ দেওয়া আছে, যেমন পিউজো কোম্পানির নাম অনেকে হয়তো শুনেছেন। একটা গাড়ির কোম্পানি, এটা হচ্ছে অনেক আগের একটা গাড়ির কোম্পানি, বেশ পুরনো বলা যায়। একদম প্রথম দিকের যে গাড়ির কোম্পানিগুলো ছিল, কার ম্যানুফ্যাকচারার যে কোম্পানিগুলো, তাদের মধ্যে একটা, এবং ইভেন এটা একদম প্রথম কোম্পানি হতে পারে। তো পিউজো এই কোম্পানিটা, এটার দেখেন, এটার কিন্তু বিভিন্ন দেশে তাদের হচ্ছে কারখানা আছে, বিভিন্ন দেশে তাদের এমপ্লয়ি আছে,
এটা একটা বলা যায়, এরকম বড় কোম্পানিগুলো কিন্তু বেশিরভাগ সময় ইন্টারন্যাশনাল কোম্পানি হয় বা বিভিন্ন দেশে তাদের হচ্ছে অপারেশন চলে। তো এখানে দেখেন, এই যে এখানে এই জিনিসটা যেহেতু আসলে আরেকটা টার্ম উঠে আসবে, এটা হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। এই যে লিমিটেড লায়াবিলিটির কোম্পানির ধারণাটা যখন থেকে আসলো, তখন কিন্তু দায়বদ্ধতা কিন্তু একটা ব্যক্তির উপর আর যাচ্ছে না, দায়বদ্ধতাটা যাচ্ছে কোথায়, একটা সম্মিলিত সংগঠনের উপর। মানে ধরেন কোম্পানির কাছ থেকে আমি এত টাকা পাই, মেন কথা হচ্ছে আমি ধরেন ওই কোম্পানিতে চাকরি করি। এখন আমি বলতে পারি যে কোম্পানি আমাকে বেতন দেয়। আমি বলতে পারবো না যে কোম্পানির সিইও আমাকে বেতন দেয় বা কোম্পানির অমুক মালিক অমুক শেয়ার হোল্ডার আমাকে বেতন দেয়। এবং কোনো কারণে কোম্পানি যদি ফল করে, কোম্পানি যদি আমার বেতন না দিতে পারে, আমি কিন্তু কোম্পানির কোনো যে তাদের যে শেয়ার হোল্ডার আছে তাদের কাউকে কিন্তু আমি তাদের কারোর এগেনস্টে আমি অ্যাকশন নিতে পারবো না। ইভেন সিইও ম্যানেজার কারোর এগেনস্টে অ্যাকশন নিতে পারবো না। তখন ব্যাপারটা এটাই দাঁড়াবে যে কোম্পানির এগেনস্টে আমি অ্যাকশন নিতে পারি, এবং সেটার আইনি প্রক্রিয়া টোটালি ডিফারেন্ট। একটা ব্যক্তির এগেনস্টে যখন আমি অ্যাকশন নিতে যাব, লিগাল অ্যাকশন, ঠিক, আর একটা কোম্পানির এগেনস্টে যখন অ্যাকশন নিতে যাব, দুইটা প্রসিডিউর কিন্তু টোটালি ডিফারেন্ট। এবং এখান থেকেই এই জিনিসটা হচ্ছে মানুষের খুব চমৎকার একটা আবিষ্কার, যেটা রাইটার আসলে এই বইতে মানে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। একটা সময় এই যে লিমিটেড বড় বড় বিজনেস অর্গানাইজেশনের যে ধারণা, লিমিটেড লায়াবিলিটি কোম্পানির ধারণার আগে এই জিনিসটা যখন সোসাইটিতে ছিল না, তখন মানুষ কি করতো, ধরেন যে কৃষি যে সময় মানুষ হচ্ছে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো বা যাযাবরের মতন জীবিকা নির্বাহ করতো। যাযাবরের কথা বাদই দেই, যখন থেকে হচ্ছে মানুষ কৃষি কাজ করা শুরু করলো, তখন থেকে হচ্ছে মানুষ একটা জায়গায় নির্দিষ্ট হয়ে বসবাস করা শুরু করলো। এর আগে কিন্তু মানুষ যাযাবর ছিল বলতে গেলে, ঠিক আছে। কৃষি বিপ্লবের বা কৃষির আবিষ্কার হওয়ার পর থেকেই মানুষ হচ্ছে একটা জায়গায় ফ্যামিলি করতে শুরু করলো, কোম্পানি ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান করতে শুরু করলো। যেমন ধরেন যে আগে যে ব্যক্তি কাঠ কাটতো বনে, সে কাঠগুলো নিজেই বিক্রি করতো বা নিজের একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতো। কাঠগুলো দিয়ে সে ফার্নিচার বানাতো এবং নিজে বিক্রি করতো। এবং কোনো কারণে যদি আমি যদি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে যদি ঠকতাম, ধরেন যে সে আমাকে ভালো পণ্য দেয়নি, তখন কিন্তু আমি ওই সময় ওই ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতাম। এখন কিন্তু এই যে লিমিটেড লায়াবিলিটি কোম্পানির ধারণাটা আসার পর, এখন কিন্তু আমি চাইলেও ওই একটা ব্যক্তির বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে পারবো না, যতই তার সাথে আমার পার্সোনাল সম্পর্ক খারাপ থাকুক। এটা এখন আর সম্ভব না। তো এই জিনিসটা আসলেই একটা একটা রিভলিউশনারি ইনোভেশন মানুষের, মানব জাতির আর কি। তো এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমার কাছে। এবং আরেকটা বিষয় আমি উল্লেখ করবো এখানে, সেকেন্ড যেটা বললাম, এটা হচ্ছে ফার্স্ট থট। সেকেন্ড থট যে জিনিসটা মানুষকে আজকে ইনোভেশন বলেন বা লার্জ অর্গানাইজেশন চালানোর যে ক্যাপাবিলিটি, এগুলোর পিছনে মূল আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে মানুষ একদম একদম প্রিহিস্টোরিক যুগেই চলে যায়। আমরা ধরেন যে তখনও কোনো মানে মানুষের যে এত সভ্যতার বিকাশ তখনও ছিল না। ওই সময় কি হতো, ওই সময়ের কথাই চিন্তা করেন। একটা বানর কি হয়, নর্মালি একটা বানর যদি আশেপাশে ধরেন অনেক বানর আছে, ঠিক আছে, তার একটা ছোটখাটো সমাজ আছে। তো ওইখানে একটা বানর হয়তো গাছের উপর থেকে দেখলো যে একটা সিংহ আসতেছে, সিংহ ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছে, তখন সে কি করে, একটা সিগন্যাল দেয়, একটা সিগন্যাল দিয়ে বুঝায় অন্যান্য বানরদেরকে এখানে একটা সিংহ আসছে, ঠিক আছে। এবং এই কাজটা কিন্তু অন্যান্য অনেক প্রাণী করতে পারে, পাখিও করতে পারে। এখন বানর হয়তো একটু বুদ্ধিমান, পাখি হয়তো একটা সিগন্যাল দিলে সে বুঝালো যে একটা শত্রু আসতেছে, কিন্তু বানর হয়তো আরেকটু ডিটেলসে বলতে পারে যে এখানে একটা সিংহ আসতেছে, হাত নেড়ে চেড়ে একটু বোঝাতে পারে যে এখানে একটা সিংহ বা বাঘ আসতেছে, যার কারণে অন্য বানরগুলো সতর্ক হয়ে যায়। কিন্তু এখানে মানুষের সাথে অন্যান্য সমস্ত প্রাণীর একটা পার্থক্য দেখেন। মানুষ কি করতে পারে, যখন ঘটনাটা এক্সাক্ট ওই টাইমে হচ্ছে না, মনে করেন ঘটনাটা অনেক আগে হয়ে গেছে, একজন মানুষ সকালে একটা সিংহ দেখেছে, ঠিক আছে, সে জাস্ট দেখে ওইখানেই চুপ, আর কিছু করেনি। পরবর্তীতে সে বিকালে যখন তার তার আশেপাশে তার যে অন্যান্য যে সদস্য, তার ফ্যামিলির সদস্য, তাদের সাথে গল্প করতে পারে, এবং গল্পের মধ্যে সে ডিটেলস অনেক কিছু বর্ণনা করতে পারে যে সিংহটা এইভাবে হেঁটে যাচ্ছিল, সিংহটা এদিক দিয়ে আসছে, সে মনে ওইটা এই কারণে আসছে। এত কিছু গবেষণা করে তারা একটা প্ল্যান করতে পারে যে না, কিভাবে এই আমরা সিংহটাকে সরায় ফেলতে পারি, ঠিক আছে। সিংহটাকে সরায় ফেললে কি হবে, এই এলাকা আমাদের জন্য নিরাপদ, এবং এই এলাকায় যে কোনো পশু আমরা শিকার করে আমাদের খাদ্যের ব্যবস্থা করতে পারবো। এই যে ডিটেইল যে একটা ব্যাপার, এটাকে বলা হয় কি গসিপিং। মানুষ আরেকটা
আরেকজনের অনুপস্থিতিতে তাকে নিয়ে গসিপ করতে পারে বা গল্প করতে পারে এবং তার সম্পর্কে বিভিন্ন রকম কনক্লুশন দাঁড় করাতে পারে, নানান কিছু বলতে পারে তাকে সম্পর্কে, যে সে এটা করেছে, সে মনে এই কারণে এটা করছে, তার এই কাজটা একটু এইভাবে ভেবে দেখি তো কি, এরকম অনেক রকম সে পর্যালোচনা করতে পারে এবং এখান থেকে বিভিন্ন রকম কমপ্লেক্স, এই জিনিসটার কারণে সে অনেক বড় কমপ্লেক্স নেটওয়ার্কে সে ডমিনেট করতে পারে বিভিন্নভাবে, ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক, সে অনেক কিছু কন্ট্রোল করতে পারে একটা বড় সমাজের মধ্যে। এই কারণে যেটা বললাম, এই যে গসিপিং এর যে ব্যাপারটা, এই যে বড় বড় অর্গানাইজেশনে একটা মানুষের সাথে আরেকটা মানুষের ডিরেক্ট কোনো ইন পার্সন কোনো সম্পর্ক নেই, কিন্তু তাকে নিয়ে কিন্তু আমরা গসিপ করি। গসিপ করার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু, একজন মানুষ অনেক কিছু কন্ট্রোল করতে পারে একটা কোম্পানির মধ্যে। এই যে মূল একটা বিষয় যে গসিপ করতে পারা, এই জিনিসটা অন্যান্য অনেক প্রাণীর মধ্যে, অন্যান্য কোনো প্রাণীর মধ্যে নেই বলতে গেলে, ঠিক আছে? এই জিনিসটা মূলত এই কয়টা বিষয়, এই দুইটা জিনিস, একটা মতাদর্শ, বিশ্বাস, এগুলোর উপর ভিত্তি করে একটা বড় অর্গানাইজেশন তৈরি করা, একটা বড় সংগঠন তৈরি করা। আর একটা হচ্ছে গসিপ করার ক্যাপাবিলিটি। এই দুটো হচ্ছে মানুষকে বলা যায় অনেকখানি অ্যাডভান্টেজ দিয়েছে আজকে যে অবস্থা, সভ্যতা, যে বিকাশ বা টেকনোলজিক্যাল রিভলিউশন যাই বলেন। অবশ্য টেকনোলজিক্যাল রিভলিউশনের পেছনে আরো অনেক কিছু আছে, অনেক যে বিজ্ঞানীদের যে আবিষ্কার, কিন্তু এগুলোর যে আজকে এত কমার্শিয়াল যে এত বিস্তার, ঠিক আছে? একটা বিজ্ঞানী ধরেন যে ছোটখাটো কিছু একটা আবিষ্কার করেছে, সেটাকে যদি কমার্শিয়ালি আজকে এত বড় মানে প্রচার না করা যেত বা এত বড় করা না যেত, এটা কিন্তু আসলে সম্ভব হতো না, ঠিক আছে? এই যে আমরা আজকে হয়তো দেশের বাইরের অনেক প্রোডাক্ট ইউজ করতেছি, যে এত বড় বড় কোম্পানি শুরু হয়েছে ধরেন যে একদম একটা ছোটখাটো ইনোভেশন থেকে, কিন্তু এই যে কোম্পানির যে বড় করার যে ব্যাপারটা, এই পর্যায়ে আসা কিন্তু সম্ভব হতো না যদি মানুষের মধ্যে ওই যে দুটা ব্যাপার বললাম, এই দুটো যদি না থাকতো আর কি।